এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বলো বলো। থামল তিহু। দৃষ্টি হলো আরও তীক্ষ্ণ। বুঝলো নীল এতক্ষণ তার রাগের উসিলায় একে একে তার পাটের কথা সব শুনে নিচ্ছিল, আর সেও গাধার মতো সব উগলে দিচ্ছিল। থামথামে মুখে সেখান থেকে প্রস্থান করতে গেলেই বাধা হলো নীল। চোখে অন্যরকম জ্যোতি, ঠোঁটে দুষ্টু হাসির রেখা আরও গাঢ় করে ফিসফিসে বলল, আর ইউ জেলাস? তিহু সবেই 2 কদম এগিয়েছে কি এগোয়নি, নীলের এমন কণ্ঠে থামল সে। মুখে রাগে রাগে ভাব টেনে বলল, আমার অত ফালতু সময় নেই। আমি নীল ভ্রু উঁচিয়ে বলল, গুড। তবে তাকে অবাক করে দিয়ে পরক্ষণে তিহু ফের বলল, জেলাসিতে নয়, জ্যান্ত কবর দিতে বিশ্বাসী। নীল থা বনে গেল তিহুর এমন কথায়। তবে পর মুহূর্তে পরিবর্তিত হলো আনন্দ বাহাবার সুরে ফিসফিসে বলল, দ্যাটস লাইক মিসেস খান সাহেবা, মাই ডিয়ার ওয়াইফি। তিহু ততক্ষণে রুম ত্যাগ করেছে, না হলে হয়তো সে দেখতে পেত একজোড়া নীল চক্ষু কিভাবে মুগ্ধতার সাগরে আরোহণ করছিল তাকে নিয়ে। তিহু ধূপধাপ পা ফেলে সোজা রাফার রুমের সামনে এসে থামে। কোনরূপ অনুমতি না নিয়ে সোজা ঢুকে পড়ে ভেতরে। অবশ্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কেননা রাফার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। তবে ভেতরে ঢুকে হতচকিত হয় তিহু, কেননা সেখানে রাফা আর নীরার সাথে উপস্থিত নিহিত। ছেলেটাকে এর আগে অনেকবার দেখলেও কখনো কথা হয়নি তার সাথে, তাই নিহিতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে সে। তবে তাকে কোনো রকম জড়তা ছাড়াই নিহিত বলে, আরে ভিতরে এসো। তিহু কিছুটা অপ্রস্তুত হেসে রুমে প্রবেশ করতে নিহিত ফের বলে ওঠে, আমাকে দেখে চলে যাচ্ছিলে? আসলে কিসের আবার আসলে নকলে? আসলে বৌমনি কখনো তোমার সাথে কথা বলেনি তো, তাই হয়তো। ও এই ব্যাপার? হুম, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমি তো স্কোপ পাইনি কথা বলার, সেই জন্যই। তারপর সে নিজের ডান হাতটা তিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমি নিহিত, ওয়াহিদ খান নিহিত, এবারে ছোট ছেলে। তিহু জবাবে নিজের হাতটা এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলল, আমি নুরাইন, নুরাইন হক তিহু। হ্যান্ডশেক শেষে নিহিত চিন্তিত ভঙ্গিমায় বলল, এ না হয় বুঝলাম, তবে তোমায় আমি ডাকবো কি? তার কথার জবাবে রাফা কিছু না ভেবে বলল, ওমা, এ আবার কেমন প্রশ্ন? তুমিও বৌমনি ডাকবা? এই না না না, আই থিঙ্ক আমি তোমার বয়সী। বৌমনি বললে একদম ভালো শোনাবে না। তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। নুরাইন? ওরে বাবা, এত বড় নাম! এ তো আমার মনে হচ্ছে কতদিন ধরে শুধু মুখস্থ করা লাগবে। তিহু নিহিতের এমন কথায় হেসে বলল, আমার আরও একটা নাম আছে, তিহু। তুমি চাইলে আমাকে ওই নামেই ডাকতে পারো। আমার সব ফ্রেন্ডরা আমাকে ওই নামেই ডাকে। হুম, এটা ঠিক আছে। তিহু এক ঝলক সবার দিকে তাকালো। সকলের পরিধানে নতুন জামা আর সবার সাজগোজ দেখে সে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? রাফা ঝটপট উত্তর দিল, হুম, আজকে তো উত্তরায় একটা মেলা আছে, তুমি জানো না? আমরা তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এজন্য কিছু বলি নাই। কই না তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কি বলো? আমি তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এজন্যই তো রাফার মীরাকে বারণ করেছিলাম তোমার ওখানে যেতে। কেন, তোমাকে ভাইয়া কিছু বলেনি? তিহু মনে মনে মুখ বাঁকিয়ে বলল, উনি আমাকে কি বলবেন? সারা দিন তো ওই চুন্নিটার সাথে ব্যস্ত ছিলেন। মুখে বলল, না, আই থিঙ্ক ওনার মনে নেই। তাহলে তুমি আমাদের সাথেই চলো, তোমাকে রেখে আমরা যাচ্ছি না। কি বলিস নীরা? নীরাও সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ হ্যাঁ। এবার নিহিত সম্মতি জানালো তাদের সাথে। তিহু পড়ল মহা বিপদে। এদেরকে এখন কি করে বোঝাবে যে সে একটু আগেই নীলের সাথে ঝগড়া করে এখানে এসেছে? তার কথা না শুনেও তিনজন মিলে হাঁটা লাগালো নীলের রুমের উদ্দেশ্যে। তিহু কি করবে বুঝতে পারল না। দিক বেদিক হারিয়ে সে নিজেও এগিয়ে চলল তাদের সাথে। নীলের রুমের সামনে এসে থমকালো তারা। এই একটা মানুষকে জমের মতো ভয় পায় বাড়ির সকলে। একে অন্যের সাথে খোঁজাখুঁজি করতে লাগলো কে আগে রুমে যাবে। কেউ এই সাহস করে দরজায় টোকাটাও দিতে পারছে না। রাফা নিহিতের দিকে ফিরে বলল, খুব তো চোটপাট দেখছিল।
এবার যাও, গিয়ে বলো বৌমনিকে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। মারবো টেনে এক চর। তোর এত সাহস থাকে তাহলে তুই জানা। আমি কখন বললাম আমার অনেক সাহস? বরং তুমি তো বেশি ভাব নিয়ে আসলে। তারা যখন এমন ঝগড়ায় ব্যস্ত তখনই হুট করে দরজা খুলল নীল। তাদেরকে দরজার সামনে এমন দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কুচকালো। অন্যদিকে তাকে দেখে অপ্রস্তুত হয়ে বোকার মতো দাঁত কেলিয়ে হাসলো নিহিত। নীল সন্দিহান দৃষ্টিতে বলল, কি হলো? এভাবে ক্যাবলার মতো হাসছিস কেন? আসলে ভাইয়া হয়েছে কি, ওই যে কি হয়েছে? তৎক্ষণাৎ পেছনে এসে দাঁড়ালো তিহু। তাকে দেখে নীল নিহিতের দিকে তাকিয়ে বলল, তুই কি বলবি নাকি আমি চলে যাব? আসলে ওই যে উত্তরায় একটা মেলা হচ্ছে না ভাইয়া, আমরা না বৌমনিকে সাথে করে নিয়ে যেতে চাই। এক নাগারে কথাগুলো বলে দম নিল রাফা। নীল তিহুর দিকে চেয়ে রাফার উদ্দেশ্যে বলল, ওকে, তোরা রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। সবাই আনন্দে লাফিয়ে উঠল। নীল তাদের কথা একবারই রেখেছে দেখে। অতঃপর তিহুর দিকে ফিরে রাফা বলল, বৌমনি তুমি রেডি হয়ে নাও, আমরা আসছি। সেখান থেকে চলে গেল তারা। তিহু মুখ কুচকে তাকালো নীলের দিকে। নীল তার পাশ কেটে যেতে যেতে বলল, প্লিজ শাড়ি পরবেন না সাহেবা? তিহু একই ভঙ্গিমায় তার দিকে তাকালো। আর নীল আর কোনো দিকে না তাকিয়ে সোজা দাম্ভিকতা বজায় রেখে হেঁটে চলে গেল, যেন সে কিছু জানেই না। নীল গাড়িতে অপেক্ষা করছে বেশ অনেকক্ষণ হলো। হঠাৎ আনমনি একবার মহলের দিকে তাকাতেই দৃষ্টি আটকে গেল তার। তিহুর পরনে ডার্ক মেরুন কালার পাকিস্তানি 3 পিস, যার ভাঁজে ভাঁজে সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি। হালকা রঞ্জকে আবৃত অধৈর্যরা ডাগর ডাগর চোখ দুটিতে চিকন করে দেওয়া আইলাইনার। একেবারে সাধারণ, তবে নীলের চোখে তা অসাধারণত্বকে ছাপিয়ে যাচ্ছে। অপলক সেদিকে তাকিয়ে থাকাকালে হঠাৎই নিহিত সে গাড়ির গ্লাসে আলতো ধাক্কা দিয়ে বলল, ভাইয়া তোমরা কি গাড়িতে যাবা না, মানে আমি চাচ্ছিলাম বাইকে যেতে। নিহিতের ধাক্কায় ধ্যান ভাঙল নীলের। সদ্বিদ ফেরার ন্যায় সে বলল, না না, বাইকে করে একদম যাওয়া চলবে না, সোজা গাড়িতে গিয়ে বস। নিহিত মন খারাপ করে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হলো রাফা আর তিহু। নীরাকে দেখতে না পেয়ে নীল বলল, নীর কোথায়? রাফা গাড়িতে উঠে বসতে বসতে বলল, আর বলো না ভাইয়া, লাস্ট মোমেন্টে এসে তার এক বান্ধবীকে তাকে ফোন দিয়ে বলেছে কাল তার কেমিস্ট্রি এক্সাম আছে, ক্লাস টেস্ট তাও। সে অত্যন্ত সিরিয়াস, সেজন্যই আর যাবে না। বৌমনি কত করে বলল। পড়াশোনার ব্যাপারে নীল সর্বদাই অত্যাধিক তৎপর, তাই আর বেশি কিছু বলল না সে। তিহু রাফার পাশে বসতে যেতেই নিহিত বলল, তুমি এখানে বসছো কেন? তোমার না ভাইয়ের পাশে বসা কথা? তিহু মুখ কুচকে তাকালো নীলের দিকে। নীল স্টিয়ারিং এ হাত রেখে বলল, নিহিত যা করবি দ্রুত কর, আমার হাতে আর টাইম নেই। তিহু বুঝলো এখন রাগারাগি করাটা ঠিক হবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই গিয়ে নীলের পাশে বসলো। নীল এক ঝলক তার দিকে তাকিয়ে ঠোঁট চেপে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। অজ্ঞাত কন্যার ফোন নিয়ে রাফিন পড়েছে মহা বিপাকে। একের পর এক কল এসে চলেছে তাতে। বিরক্ত হয়ে এবার ফোনটা সাইলেন্ট করার জন্য সেটি হাতে নিল সে। স্ক্রিনে এক ঝলক তাকিয়ে সাইলেন্ট মুড অন করে ফের মনোনিবেশ করলো গাড়ি চালনায়। হঠাৎই ভ্রু কুচকে আসলো তার। মনে হলো ফোনটার লক স্ক্রিনে বহু কাঙ্ক্ষিত কিছু দেখেছে সে। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে একবার অন করতেই তার সামনে দৃশ্যমান হলো এক শ্যাম কন্যার সুশ্রী মুখশ্রী। কিয়ৎক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো রাফিন। চেনার সঙ্গে সঙ্গেই স্টিয়ারিংয়ে থাকা হাতটা থমকে গেল তার। শিথিল হলো কুঞ্চিত হৃদয়, আকুল হলো দৃষ্টি। ফিসফিসে সে বলে উঠল, মাহা। মাহা? হ্যাঁ, মাহাই তো, তার শ্যামাঙ্গিনী, মায়াবিনী, তার হৃদয় হরণী। তবে ফোনটা মাহার। তাহলে কি তখনকার মেয়েটা মাহাই ছিল? শিট শিট শিট। স্টিয়ারিং এর উপর রাখা হাতটা দিয়ে সজোরে তাতে আঘাত করলো রাফিন। এত বড় ভুল তাকে দিয়ে কিভাবে হলো বুঝতে পারল না সে। সারা শহর জুড়ে যাকে খুঁজে বেড়ালো তাকে এতটা কাছাকাছি দেখেও চিনতে পারল না। কি করে এতটা ব্যয়কুবের মতো কাজ করলো সে? নিজের উপরে নিজের রাগ হলো রাফিনের। অবশ্য এটা স্বাভাবিকই, কেননা মাহার সাথে তার শেষ দেখা হয়েছে আজ থেকে আরও বছর 5 আগে, যখন মাহা নিতান্তই কিশোরী। আর এখন
বছরের সুশ্রী তরুণী। প্রথম দেখায় তাকে চিনতে না পারাটাই স্বাভাবিক, তবে তাও নিজের উপর অভিযোগের শেষ নেই রাফিনের। কেন 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 চিনল না সে নিজের প্রেয়সীকে? গাড়ির গতি মন্থর, আর কিছু মুহূর্ত, তারপরেই তারা পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই আপাতত গাড়িটা ধীরে চালানোই যুক্তিযুক্ত মনে করছে নীল। এদিকে তিহু থম মেরে বসে আছে সে তখন থেকে, আর নীলের তীক্ষ্ণ দৃষ্টি বারংবার তিহুর মিষ্টি মুখশ্রীতে নিবদ্ধ হচ্ছে। চাইলেও সে নিজেকে সামলাতে পারছে না। হঠাৎই তিহু এক ঝলক তার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরালো নীল। মনোনিবেশ করলো ফের ড্রাইভিংয়ে, তবে সেটা শুধুই লোক দেখানো। তার মন পড়ে আছে এখনো তিহুর আরক্তিম মুখশ্রীতে। এদিকে ব্যাক সিটে লেগেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর নিহিত কথায় কথায় রাফাকে ভাঙাচ্ছে, আর রাফাও খেপছে স্বভাবত। শেষমেশ না পেরে মেজাজ ছাড়িয়ে রাফা নখ বসিয়ে দিল নিহিতের হাতে। বেচারা ব্যথায় কুকিয়ে ওঠে। যখনই তাকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষল নীল। অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছেছে তারা। নিজের উদ্দেশ্যে সফল না হতে পেরে মুখ কোচকালো নিহিত, আর রাফা দ্রুত গাড়ি থেকে নেমে তাকে ভেঙচি কেটে এগিয়ে চলল নীলদের সাথে। মেলায় এসে থমকালো তিহু। এর আগে কখনো এমন লোক সমাগম দেখেনি সে। অবশ্য টেলিভিশন আর মোবাইল ফোনে এমন জিনিস অহরহ, তবে বাস্তব ক্ষেত্রে কখনোই এমন জায়গায় আসা হয়নি তার। রক্ষণশীল পরিবারের মেয়ে কিনা। মনে পড়ে সেবার ঢাবিতে চান্স পাওয়ার পরও বাবা বিশেষ করে চাচারা তাকে আসতে দিতে চায়নি, তবে তিহুর মায়ের কথাই আর মাহার উপর ভরসা রেখে এক প্রকার এখানে আসতে পেরেছে সে। নতুবা ঢাবিতে নিয়ে পড়ার ইচ্ছা পুরোটাই জলাঞ্জলি যেত তার। এত লোকজনের মধ্যে অতি ক্ষুদ্র জীব সে। তবে হঠাৎই সে খেয়াল করে তার নরম কোমল হাত কারো শক্ত বন্ধনে আবদ্ধ। পাশে না তাকেই বুঝতে পারে গম্ভীর পুরুষটির উপস্থিতি। তিহুর বেশ লাগছে, ইচ্ছে করছে মেলার প্রতিটি জিনিস নিজ হাতে ছুঁয়ে দেখতে। একটা চুরির দোকানের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ছোটবেলা থেকেই শাড়ি আর চুরি এই দুইটা জিনিসের প্রতি গভীরভাবে আসক্ত সে। অবশ্য প্রতিটি বাঙালি মেয়েরই অত্যন্ত শখের জিনিস সে দুটি। তিহুর সঙ্গে সেখানে নীল নিজেও গেল। আর নেতা হওয়ার দরুন তাকে সব জায়গায় তত একটা দেখা যায় না, তবে আজ প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন। অবশ্য সন্ধ্যা নেমে আসা এত লোকজনের ভেতর তার উপস্থিতি ততটা লক্ষ্যগত নয়। বাহারি রকম চুরির মেলা বসেছে সেথায়। রেশমি চুড়ি, কাচের চুড়ি, হাজারটা চুরির শেষ সাম্রাজ্যে মুগ্ধ তিহুর নয়নজোড়া। হঠাৎই তা আটকালো একজোড়া গাঢ় নীল রঙা কাচের চুড়িতে। সে চুড়ি জোড়ার দিকে হাত উঁচে দেখাতেই দোকানের ছেলেটা সেগুলো হাতে এনে তিহুকে পরাতে যেতেই এক লহামায় সেগুলো লোফে নিল নীল। অতপর নিজের সযত্নে এগুলো পরিয়ে দিল তিহুকে। তিহু চোখ শুরু করে মুচকি হেসে তাকালো নীলের পানে। লোকটা কি জালাস? যাই হোক, তাকে এরূপে বেশ লাগছে তিহুর। চুরির সাথে একজোড়া পাথরের দুলও কিনল তিহু, সেগুলো নিজ হাতে তাকে পরিয়ে দিল নীল। অতপর রাফা আর নীরার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা সারল কপত কপতি। কেনাকাটার পাঠ চুকিয়ে তিহু সোজা এগিয়ে চলল সামনের ফুচকার স্টলটার দিকে। ফুচকাওয়ালা লোকটা তিহুর পরিচিত। ভার্সিটির সামনে প্রতিদিনই ফুচকা বিক্রি করেন তিনি। তিহুকে দেখে আন্তরিক হেসে সে বলল, কি ব্যাপার মায়া এখানে? এই তো আঙ্কেল, ঘুরতে এলাম। ফুচকাওয়ালা লোকটা আশেপাশে তাকিয়ে বলল, মাহামা নাই? না আঙ্কেল, আমি অন্য একজনের সাথে এসেছি। ও আচ্ছা, তুমি তো প্রতিদিনের মতো ঝাল ফুচকা খাবে তো। তিহু মাথা নাড়ে সম্মতি দিতে তিনি ফুচকা তৈরির কাজ শুরু করলেন। এদিকে হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে আসলো নীল। তিহুকে সেখানে দাঁড়িয়ে ফুচকার জন্য অপেক্ষা করতে দেখে রাগে কণ্ঠে বলল, এখানে আসছো বলে আসবা না স্টুপিড? তিহু এক ঝলক তার দিকে তাকালো, অতঃপর এমন একটা ভাব করলো যেন তার কোনো দোষই নেই। এদিকে ফুচকা তৈরির কাজ শেষে ফুচকাওয়ালা তিহুর কাছে ফুচকার পেটটা দিতেই ভক্তি ভরে সেটি খেতে শুরু করলো তিহু। নীল শুধু ভ্রু কুচকে তাকিয়ে রইল সেথায়। খাওয়ার মধ্যেখানে নীলকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তিহুর মস্তিষ্কে। সামান্য দুষ্টু হেসে সে নীলের দিকে ফিরে নরম কোমল মিষ্টি কণ্ঠে বলল, একটা খাবেন প্লিজ? তার কণ্ঠে যেন আবেদন ঝরে পড়ল। মাধুর্যময় সে কণ্ঠকে নীল শত চেষ্টায়ও প্রত্যাখ্যান করতে পারল না। গাম্ভীর্য বজায় রেখে সে তাকালো। তিহু মুচকি হেসে একটা ফুচকা এগিয়ে দিল তার দিকে। গম্ভীর নীল সেটা গ্রহণ করলো ঠিকই,
তবে মুহূর্ত কয়েকের মাঝে তার চেহারায় আসলো আমূল পরিবর্তন। ঝালের তোপে চোখ মুখ লাল হয়ে গেল তার। তিহু তার এমন অবস্থায় ঠোঁট চেপে মুচকি হাসলো। সে খুব ভালো করে জানে নীল ঝাল খেতে পারে না, আর ফুচকাতেও আজকে ঝাল খুব ইচ্ছা করেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। মুখ চেপে হাসতে থাকা তিহুর দুষ্টু হাসি হঠাৎই গায়েব হয়ে গেল যখন দেখলো নীলের পুরো মুখবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ দুটো দিয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। তার এই করুণ অবস্থায় অনুশোচনার সাগরে ডুব দিল তিহু। নিজের কাছেও বেশ খারাপ লাগলো। ঝালপ্রেমী হওয়া সত্ত্বেও আর ঝালে বেশ ব্যাগ পেতে হয়েছে তাকে। সেখানে নীল তো ঝাল খেতেই পারে না। কি করবে বুঝতে পারল না তিহু। দিক বেদিক হারিয়ে অসহায় কণ্ঠে সে বলল, ঝালটা কি বেশি লেগেছে? অতঃপর আশেপাশে চেয়ে পানির সন্ধান করতে লাগলো সে। সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা শরবতের দোকান দেখে দ্রুত সেদিকে এগিয়ে যেতে গেলেই হাতে কারো প্রবল বাঁধনের টান অনুভূত হয় তার। পেছন ঘুরে দেখতে পায় নীল শক্ত হাতে আবদ্ধ করেছে তার ডান হাতটা। তিহু ভীত কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগেই নীল তাকে সেখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা নির্জন স্থানে নিয়ে গেল। মেলা থেকে বেশি দূরে না হওয়ায় কোলাহলপূর্ণ স্থানটি গোধূলির রক্তিম আলোয় আলোকিত, তবে লোকজন একদমই নিঃশেথায়। তিহু অসহায় কণ্ঠে বলল, এখানে আনলেন কেন? পানি আনতে যাচ্ছি। তার কথা শেষ হলো না। হঠাৎই নিজের নরম কোমল অধরে কারো আকস্মিক আক্রমণে কম্পিত হলো তার তরু দেহ। থরথরে কেঁপে উঠল ক্ষীণ কায়া, ছন্দ হারালো হৃদযন্ত্রটা। ঘটনার আকস্মিকতায় মনে হলো চোখ দুটো এখনই কুটোর থেকে বের হয়ে আসবে তার। মুহূর্ত কয়েকের মাঝে অনুভূত হলো কোমরে কোনো শক্তপোক্ত পৌরসিক স্পর্শ। মনে হলো ভূমি থেকে সামান্য উপরে হাওয়ায় ভাসছে সে। সময় বয়ে যায়, তবে তার মাঝে ঘটা অনেক ঘটনার লেশ মন মস্তিষ্কে দোলা দেয়। কারণ হয় ক্ষণে ক্ষণে লুকায়িত লাজুক হাসি। এ যেমন সেদিনকার ঘটনার পর প্রায় সপ্তাহ খানেক অতিবাহিত হয়েছে, তবে এখনও তার তিহুর মন মস্তিষ্কে আঁচড় কেটে রেখেছে সদ্য লাগা কাঁচা খায়ের নাই। এখনও ঠিকমতো নীলের সামনে যেতে পারে না সে। আগের মতো তর্ক করতে পারে না। কোনো এক অজ্ঞাত কারণে মাথা নিয়ে আসে আরক্তিম হয়ে ওঠে মুখশ্রী। ভার্সিটি ক্লাস শেষে সেখান থেকে কিছুটা দূরে একটা সবুজে মণ্ডিত ক্যাফের বহির্পার্শ্বে বসে আছে দুই অন্তরঙ্গ সঙ্গিনী, তিহু আর মাহা। রেশাদ আজ অনুপস্থিত। তিহু আনমনে গুনগুনিয়ে গান গাইছে, মাঝে মাঝে ঠোঁটের কোণে ফুটে উঠেছে লাজুক হাসি। অন্যদিকে মাহা সিরিয়াস ভঙ্গিতে বসে আছে, চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। তিহু এক ঝলক তার দিকে তাকালো। মেয়েটি এখনো দুশ্চিন্তায় মগ্ন দেখে এবার বেশ রাগ হলো তিহুর। তার উদ্বিগ্নতার কারণ বেশ ভালোভাবে জানা তিহুর, যদিও প্রথমে সেটা তিহু বিশ্বাস করেনি। বিশ্বাস না করাটা স্বাভাবিক, কেননা মাহার ভাষ্যমতে আজ প্রায় বছর 5 পর তার পুরাতন প্রেমিক ফিরে এসেছে, এমনকি তার সাথে দেখা করতে চায় পর্যন্ত। ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে তিহুর কাছে। এমনটা কি আদৌ সম্ভব? যে ব্যক্তির সঙ্গে 5 বছর ধরে মাহার কোনো যোগাযোগ নেই, সে হুট করে ফোন দিয়ে বলছে তার সাথে কিনা সে দেখা করতে চায়। তবে সবচেয়ে অদ্ভুতের বিষয় হচ্ছে ছেলেটির কাছেই নাকি মাহার ফোন। কিভাবে গেল সে সম্পর্কে অবশ্য তিহু অবগত, তবে কেন জানি ব্যাপারটা বিশ্বাসযোগ্য লাগছে না। এদিকে চিন্তায় চিন্তায় মাহার অবস্থা খারাপ। বেচারির যেখানে রাফিন নামটা শুনলে হৃদযন্ত্রটার নৃত্য দ্বিগুণ বেড়ে যায়, নবকিশোরে লাগা ঝড়ো হাওয়ার ন্যায় কম্পিত হয় হাত পা, সেখানে সেই মানুষটাই আজ 5 বছর বাদে তার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়। ভাবতেই অস্থিরতায় ছেয়ে যাচ্ছে চারিপাশ। তিহু একবার হাত ঘড়িটার দিকে তাকালো। তারা লাস্ট পিরিয়ডে ক্লাস মিস করে এখানে এসে বসেছে। অতিবাহিত হয়েছে প্রায় অর্ধেক ঘন্টা। বিরক্ত হয়ে সে মাহার উদ্দেশ্যে বলল, কোন আবালে ফোন দিয়েছিল গড নোজ, আর সেই জন্য তুই এখানে এসে আমাকে বসিয়ে রেখেছিস। গালাগালটা কি তাকে দেব না তোকে বুঝতে পারছি না। ওটা রাউফিনই ছিল, আমি ক্যাম শিওর। আমি ওর কণ্ঠস্বর খুব ভালোভাবে চিনি। আমার লাইলা রে, এটা তোমার মজনু যখন তোমার সামনে এসেছিল তখন চেনোনি? তখন তো ও তোমাকে হেল্প করতে চেয়েছিল, তখন তুমি কণ্ঠস্বর চিনতে পারিস। মাহা চিন্তায় পড়ে গেল। আসলে তো তখন তো রাফিন ওর সাথে কথা বলেছিল, ওকে হেল্প করতে চেয়েছিল, তাও কেন চিনেনি তাকে? খানিক ভেবে চিনতে সে উত্তর দিল,
না চেনাটাই নর্মাল, কেননা ওর সাথে আমার দেখা হয়েছিল আরও 5 বছর আগে। আর তাছাড়া ওর কোনো ছবিও আমার কাছে নেই। চেহারা তো বলতে গেলে আমি গুলিয়ে খেয়ে ফেলেছি। ও আমাকে পরিচয় না দিলে আমি কখনোই চিনব না ওকে। আর রইল বাকি কণ্ঠস্বর, আমি তখন ততটা খেয়াল করিনি, তবে ফোনে যখন ও আমাকে মাহা বলে ডাক দিল না, তখন আমার আর কোনো কনফিউশন থাকলো না যে ওই রাউফিন। তিহু এতক্ষণ হাঁ হয়ে মাহার কথাগুলো শুনছিল। ইস, কি ভালোবাসা! তার ব্যাচমেট সবার জীবনে এমন একটা অতীত আছে, শুধুমাত্র সে অতীত ব্যতীত। এই জন্যই তো ঋষাদ প্রায়শই বলে, তুই মানুষ। আসলেও এইগুলো যদি মানুষের অস্তিত্বের প্রামাণক হতো, তাহলে সে নির্ঘাত মানুষের কাতার থেকে বাদ পড়তো। যাই হোক, মাথা থেকে সকল চিন্তা ছেড়ে একবার মাথা ঝাঁকিয়ে সে মাহার উদ্দেশ্যে বলল, তাহলে আর কি, তুই তোর মজনুর জন্য ওয়েট করতে লাগ। আমার বাবা ঘুম আসছে, চোখে মুখে পানি দিয়ে আসি বরং। তিহু উঠে দাঁড়ালো। কিছু দূর এগিয়ে গিয়ে ফের ফিরে এসে বলল, তুই কোল্ড কফি নিবি তাই না? মাহা সামান্য মাথা ঝাঁকালো। তিহু মুচকি হেসে এগিয়ে চলল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে কোল্ড কফির অর্ডার দিয়ে মাহার বসার স্থানটার দিকে যাচ্ছিল তিহু। হুট করেই পদচালনা থেমে যায় তার। যখন দৃশ্যমান হয় মাহার সামনের চেয়ারটাতে যেখানে সে বসেছিল, সেখানে এখন অন্য একজন প্রাপ্তবয়স্ক সুঠামদেহী পুরুষ। উল্টো দিকে ঘুরে বসার দরুন তিহু শুধুমাত্র তার পিঠটা দেখতে পাচ্ছে। তবে মুহূর্তে এসে নিশ্চিত হয়ে গেল এটাই রাউফিন, কেননা মাহার মুখের ভাবসাব সেটারই প্রমাণক হিসেবে কাজ করছে। তিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। এতদিনকার জমিয়ে রাখা খুব সব মিটিয়ে দিতে ধূপধাপ পায়ে এগিয়ে চলল সেদিকে। রাউফিনের পেছনে এসে থামকালো সে। বড় একটা নিঃশ্বাস নিয়ে এক নাগারে বলতে শুরু করলো, আপনি তাহলে সেই রাউফিন কি বাউফিন হোয়াট এভার, আপনি তো সেই না যার একটা ফোঁস করে ওঠা মা আছে, বোঝে কম চিল্লায় বেশি। আর আপনিও তো মাম্মাস বয়। এতদিন পর আমার বান্ধবীর কাছে কি, হ্যাঁ এখন কি আবার নতুন ফোন দিয়ে আসছেন মা ছেলে মিলে আমার বান্ধবীকে ফের অপমান করার? শুনুন মিস্টার, আপনার থেকে 1000 গুণ হ্যান্ডসাম আর সুন্দর পাত্র অপেক্ষা করছে ওর জন্য। MHR গ্রুপস অফ কোম্পানিজের নাম শুনেছেন না? সেটার সিইও মাহমুদুল হক, তার ফিয়ান্সিও। তাহলে বুঝতেই পারছেন কোথায় আপনি আর কোথায় সে। আপনার মতন ডেট অফার মালকে আর যেন কখনো আমার বড় জ্বর আশেপাশেও না দেখি। চলেন ফটেন। তার এমন কথাবার্তায় মাহা বারংবার তাকে ইশারা করছে থামতে, তবে তাতে কোনো হেলদুল নেই তিহুর। এক নাগারে কথাগুলো শেষ করে তবেই থামল সে। তার কথা শেষ হতেই রাফিন একবার তার দিকে ফিরল। সঙ্গে সঙ্গে চুপকুটুর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম তার। একটা ঢুক গিলে সে বলল, ব্রাদার তুমি এখানে? তিহু তাকে ব্রাদার কেন বলল? সূক্ষ্ম ভাঁজ তৈরি হলো মাহার ভ্রুদয়ের মধ্যেখানে। বিচলিত হলো খানিক। আর এদিকে এতক্ষণ নিজের লাগামহীন কথাবার্তার জন্য লজ্জায় পড়ে গেল তিহু। লজ্জায় পড়াটাই স্বাভাবিক, কেননা কথায় কথায় সে মাহাকে তার ফিয়ন্সি বলে ফেলেছে। যে এদিকে দুই সঙ্গিনী যখন অদ্ভুত চিন্তার সাগরে ডুবে, তখন চেহারায় কোনো হেলদোল নেই রাফিনের। তার নিশ্চিন্তে থাকার কারণ একটাই, মাহার গ্যালারিতে মাহার তিহুর বেশ অনেকগুলো ছবি দেখেছে সে। প্রথম দেখে অবশ্য সে নিজেও অবাক হয়েছিল, তবে পরক্ষণেই সবটা পরিষ্কার হয় তার সম্মুখে। সে বুঝতে পারে তিহুই মাহার সে তথাকথিত বেস্ট ফ্রেন্ড, যার কথা রাফিন জানতো তবে কখনো দেখা হয়ে ওঠেনি। তিহু একটা শুকনো ঢুক গেলে অপ্রস্তুত হেসে বলল, ব্রাদার বললে না যে এখানে কি করো? রাফিনও আটসাট বেঁধে এসেছে। সে খুব ভালো করেই জানতো এখানে আসলে তিহুর সঙ্গে দেখা হওয়ার চান্স শতভাগ। তাই বুদ্ধি খাটিয়ে সে বলল, এই তো তোমার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। পরে শুনলাম তুমি এই ক্যাফেতে, তাই চলে আসলাম তোমাকে নিতে। আর নীলও আজকে একটু ব্যস্ত, কি সব মন্ত্রীদের সাথে মিটিং আছে বলল, তাই আমি আসলাম। তিহু ছোট্ট করে বলল। ও তিহু দ্রুত সেখান থেকে কেটে পড়ার চিন্তা ভাবনায় আছে। হাজার হলেও সে একটু আগে যে কথাগুলো বলেছে তাতে লজ্জায় হয়তো মাহার করুণ অবস্থা। তার সামনে থেকে এখন এনাকে নিয়ে চলে যাওয়াই উত্তম। কিন্তু লোকটা এখানে এসেছে, তারপর তিহুর সাথে আবার তার খুব ভাব।
একটা পাতানো ভাই বোনের সম্পর্ক আছে বলতে গেলে। তারপর মাহা ও তার বেস্ট ফ্রেন্ড, এমন কাছের দুজন মানুষ সামনাসামনি, তাদের মধ্যে একটু আলাপচারিতা না করে দিলে হয়? তিহুর সামাজিকতা বজায় রাখার দরুন বলল, ব্রাদার। হুম। তিহু মাহার দিকে ফিরে বলল, মিট মাই বেস্ট ফ্রেন্ড তাসফিয়া মাহা। রাফিন বাঁকা হেসে মাহার দিকে তাকিয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল। ওহ, নাইস নেম। মাহা বুঝতে পারছে রাফিনের চালাকি, তবে এই মানুষটা তিহুর ভাসুর ভেবেই কেমন লাগছে তার। তার মানে তিহু এতদিন এই মানুষটার সাথে তার। মলিন হাসির রেখা ভেসে উঠল মাহার ঠোঁটের কোণে। বোকা তিহু যদি মানুষটাকে চিনত। এদিকে রাফিন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সে তখন থেকে, আর মাহা চিন্তার অতল গভীরে। ব্যাপারটা দৃষ্টিকটু লাগলো তিহুর। মাহাকে আলতু ধাক্কা দিয়ে সে বলল, কিরে, কই হারিয়ে গেলি? এটাই হচ্ছে আমার ব্রাদার, হ্যান্ডশেক কর। মাহা না চাইতেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। রাফিন মুচকি হেসে বলল, আমি মাহমুদুল হক রাউফিন, MHR গ্রুপ অফ কোম্পানি সিও, সেই সাথে তিহুর ব্রাদার। রাফিন নামটায় থমকালো তিহু। তাহলে এনার অন্য নাম রাফিনও ছিল, আর বোকা মাহা ভেবেছে এটা সেই রাফিন। বোকার ডিম একটা। এমন উজবুক কর্মকাণ্ডে মনে মনে তাকে হাজারটা অবজ্ঞা করল তিহু। অতিবাহিত হয়েছে বেশ কিছুক্ষণ। এতক্ষণ অনেক আলাপচারিতা চালিয়েছে তারা। আলাপচারিতা বলতে তিহু বলেছে আর তারা শুনেছে। তারা বলতে শুধুমাত্র মাহা, কেননা রাফিনের দৃষ্টি মনোনিবেশ সব তো মাহাতে নিবদ্ধ ছিল। হঠাৎই হাত ঘড়ির দিকে তাকিয়ে মাহা বলল, আজকে তাহলে আমি যাই, আর টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে। বলে সে উঠে দাঁড়াতেই রাফিন উঠে দ্রুততার সহিত বলল, কোথায় যাচ্ছ? চলো, আমি ড্রপ করে দিব। পরক্ষণে নিজের কথায় নিজেই লজ্জায় পড়ল সে। তিহুর সামনে এমন হ্যাংলাম করলো, কিন্তু তিহু তত একটা খেয়ালি করেনি ব্যাপারটা। তবু রাফিন সাফাই গাওয়ার স্বরে বলল, মানে আসলে আমরা তো বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনাকেও নিয়ে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে মাহা বলল, তার দরকার হবে না, আমি একা একা চলাচলে অভ্যস্ত। ইনফ্যাক্ট অন্য কেউ আমার সঙ্গ দিলেও এখন খারাপ লাগে। আর এমনিতেও আপনাদের যাওয়ার রাস্তা আর আমার যাওয়ার রাস্তা সম্পূর্ণ ভিন্ন, বিপরীত। এত ফিলোসফার মার্কা কথা বলার কি দরকার? চল, তোকে ড্রপ করে দিয়েই আমরা যাব। তিহুর কথায় রাফিন সায় জানালেও মাহা বিরোধিতা প্রকাশ করে বলল, একদমই দরকার নেই। দেখছিস না বেলা পড়েছে, তোরা বরং যা, আমি রিক্সাতে করে চলে যেতে পারবো। কি আর করার। রাফিন আর তিহু বেরিয়ে পড়ল সেখান থেকে। তিহু কিছুক্ষণ হলো অদৃশ্য হয়ে গিয়েছে, তবে রাফিন একটু ধীরে হাঁটছিল মাহার সমান্তরালে যাওয়ার জন্য। নিজের প্রচেষ্টায় সফল হতেই মাহার কানের কাছে সামান্য ঝুঁকে ফিসফিসে এসে বলল, কথাটা যখন সিস্টার বলেছে, তাহলে সেটা সত্য করার দায়িত্ব তো আমার। তৈরি থাকিয়েন ম্যাম, কিছুদিনের মধ্যে আপনাকে আমার অর্ধাঙ্গিনী করব। নিঃশ্বাস আটকে আসলো মাহার। থমকালো পদচারণা। বিস্ফোরিত নয়নে রাফিনের দিকে তাকাতেই মুচকি হেসে হেলে দুলে সেখান থেকে প্রস্থান করলো রাফিন। গাড়িতে বসে উসখুস করছে তিহু। ড্রাইভিং সিটে বসে আছে রাফিন। মূলত সেই কারণেই এত অস্থিরতা। তখন কত কিছু না জেনে বলে ফেললো তাকে। সাধে কি আর নীল তাকে স্টুপিড বলে? ঠিকই বলে। এদিকে লুকিং গ্লাসে তার এমন অবস্থা দেখে মুচকি হাসল রাফিন। তবে তিহুকে এই রূপে একদমই ভালো লাগছে না তার। তাই সে বদ্ধ গাড়ির গুমট কাটানোর জন্য বলল, কি ব্যাপার সিস্টার, তোমাকে চিন্তিত লাগছে? এনি প্রবলেম? তিহু এতক্ষণ আনমনে ছিল। রাফিনের এমন কথায় অপ্রস্তুত হেসে বলল, না না না, তেমন কিছু না। আসলে তখন তোমাকে এরকম বলে ফেলেছি তো, তাই। আর রাফিন দক্ষ হাতে গাড়ি চালনা করতে করতে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, সিস্টার, তুমি তখন কি জানি একটা বলছিলে, নাম রাফিন নাকি? কে সে? আসলে ব্রাদার, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতামই না যে তোমার নামও রাউফিন। ইটস ওকে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি কার কথা বলছিলে। আসলে ব্রাদার, আমার ওই যে বেস্টুকে দেখলে না, ওর এক্স এর নাম ছিল রাউফিন, কিন্তু ওর ক্যারেক্টার একদমই তোমার মতো না। বেটা খচ্চর, ওই বেটার জন্য আমার বান্ধবীটা কত কান্নাকাটি করছে।
একবার যদি ওনাকে সামনে পাই না, পুরো সন্ডে মন্ডে ক্লোজ করে দিব। তিহুর কথা রীতিমতো ভীষণ লাগলো রাফিনের। তিহু যাকে না জেনে কথাগুলো বলছে সে তো সে নিজেই। এদিকে তার এমন অবস্থা দেখে তিহু বলল, আরে ব্রাদার, তোমাকে বলিনি তো, ওই বেটাকে বলেছি। রাফি নিজেকে সামলিয়ে বলল, বুঝেছি, কিন্তু সিস্টার তুমি আমাকে বলো তো, তোমার কেন এত রাগ তার উপর? ওই বেটা যা করছে সেটা শুনলে তোমারও রাগ হবে। অবশ্য তুমি তো মাহার লাভ স্টোরি সম্পর্কে কিছু জানো না। তো বলো তাহলে শুনি। সত্যি শুনবে? হুম, হ্যাঁ তুমি বলো। ঠোঁট চেপে দুষ্টু হাসলো রাফিন। হাজার ফুলেও অন্যের মুখে নিজের লাভ স্টোরি শোনার মজাটাই আলাদা। এদিকে তার থেকে সম্মতি পেয়ে মুকা তিহু বলতে শুরু করলো, সময়টা আজ থেকে 5 বছর আগে। তখন আমরা দুজনেই নবম শ্রেণীতে পড়ি। বলা বাহুল্য, মাহা আর আমার ফ্রেন্ডশিপ হয়েছে মাধ্যমিক লেভেলে। আমরা দুজনেই তখন ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে সবে সপ্তম শ্রেণীতে উঠেছি। যাই হোক, নবম শ্রেণীতে পড়াকালে আন্টি অর্থাৎ মাহার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। একটা অপারেশনের জন্য কিছুদিন ঢাকায় থাকতে হয়। মাহার এক আন্টির বাসা ঢাকায় হওয়ায় তারা প্রায় বছর খানেক সেখানেই ছিল। তো নতুন করে মাহা আবার ঢাকার একটা স্কুলে, তার সাথে পাশেই একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। সময় চলমান কেটে যায় প্রায় মাস 2। আমার আর ওর সম্পর্কের মাঝেও খানিক ছেদ পড়ে। আসলে তখন আমরা দুজনেই ছোট, আর ও অনেক দিন হলো ঢাকায় এসছে। যাই হোক, ওর আরও কিছু বন্ধু মহল জোটে। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তেমন হয় ওর অবস্থা। ওর প্রত্যেকটা ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল, শুধুমাত্র ওর ছাড়া। ওর তাতে অত একটা আগ্রহ ছিল না। তবে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। সেদিন সিনিয়রদের ক্লাসের সামনে দিয়ে ও আনমনে হেঁটে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। যেহেতু কোচিং, তাই অনেক বড় বড় ক্লাসের মেয়েরাও পড়তো সেখানে। মাহার আবার ওই ক্লাসের একটা মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, মেহতাজ আপু। তার খোঁজেই ও এক ঝলক ক্লাসের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ওর নজর বিদ্ধ হয় এক ছিপছিপে গরনের মাস্ক পরিহিত ফর্সা তরুণের পানে। কিশোরী মনে হঠাৎই দোলা দেয় সে। মাহা অপলক চেয়ে থাকে সেদিকে। কিছুক্ষণের মাঝে ধ্যান ভেঙে যায়। ততক্ষণ নির্লজ্জের মতো এমন চেয়ে থাকার দরুন জিভ কেটে দ্রুত সেখান থেকে প্রস্থান করে সে। প্রথম দিনটা অতিবাহিত হয় এভাবেই। এরপর থেকে প্রায়শই মাহা ছেলেটাকে দেখার প্রচেষ্টা চালায়। অনেক কষ্টে ও জানতে পেরেছিল ছেলেটার নাম রাউফিন। সে আবার খুব ভালো সাইকেল চালাতে পারত। মারাত্মক সুদর্শন লাগতো তাকে যখন সে সাইকেল চালাতো। প্রতিদিন কোচিংয়ে মাহা ঠিক সেখানেই বসতো যেখান থেকে রাউফিনকে বেশ ভালোভাবে দেখা যায়। দিন অতিবাহিত হতে লাগলো। একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার দরুন বেশ দেরিতে কোচিংয়ে গিয়েছিল মাহা। তবে অদ্ভুতভাবে সেই দিনটি তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কেননা রফিন মাহার ক্লাসেরই একটা মেয়েকে দিয়ে নিজের ফোন নাম্বার পাঠিয়েছিল তার কাছে। সূচনা হলো এক নব প্রেম কথনের। তাদের মুহূর্তগুলো না অনেক সুন্দর ছিল। রাউফিন অনেক দুষ্টুমি করত মাহার সাথে। এই যেমন ধরো, মাহা বসে বসে পড়ছে, হুট করে ফোন দিয়ে এসে বলতো, জানো, আমি এখন প্রধান সড়কের ওপর সাইকেল চালাচ্ছি, সামনে একটা ট্রাক আমার হাত ছেড়ে দেওয়া এই এই আমার সামনে চলে এসেছে। এদিকে বেচারির ভয়ে জমে কাদো কাদো অবস্থা। তাতে আবার রাউফিন নিজেই হেসে বলতো, আরে না না, আমি সাইকেল ধরে সাবধানে চালাচ্ছি। এভাবে দুষ্টু বৃষ্টি খুনসুটিতে কাটতে লাগলো দিনগুলো। তবে এরই মাঝে তাদের ওপর নজর পড়ল অলিজা নামক এক ডাইনির। শালি ভুটকি রফিনের মায়ের সামনে গিয়ে উল্টাপাল্টা লাগালো। আর সেই মহিলাও ছিল ব্যাপক মেজাজধারী। বেটি বোঝে কম, লাফায় বেশি। নিজের আদরের ছেলেকে কিছু বলেছিল কিনা জানা নেই, তবে মাহাকে যা ইচ্ছে নয় তাই বলে কথা শোনায়। ভীষণ ডিপ্রেশনে চলে যায় মাহা। কোচিংয়ের প্রত্যেকটা টিচারের সামনে তার ভালো ইমেজটা খারাপ হয়ে যায়। যে টিচারটা ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেও আর্ট চোখে তাকানো শুরু করে। এরপর বাদ দাও, সেগুলো না শুনলেও চলবে। এক তিক্ত বিষাক্ত অতীত বলা যায়। তবে তুমি জানো ব্রাদার,
সেই রাউফিন যার জন্য আমার বেস্টি এখনো কান্না করে। সে ওই দিনের পর থেকে আর কখনো যোগাযোগের প্রয়োজন বোধ করেনি মাহার সাথে। বেচারি অনেক চেষ্টা করেও রাউফিনের পুরাতন নাম্বারে অ্যাক্টিভ পায়নি তাকে। তবে তুমি জানো ব্রাদার, ও এখনো রাউফিনের কথা মনে করে গুমড়ে ওঠে। হৃদয় স্পন্দন বেগতিক হয়, হাত পায়ের কম্পন মাত্রা ছাড়ায়। বেচারিটা এখনো উম্মাদের মতো ভালোবাসে তাকে। তিহুর কথা শেষ হতেই হুট করে থামলো গাড়িটা। রাউফিন মৃদু হেসে বলল, চলে এসেছি সিস্টার। তিহু নামলো, এগিয়ে গেল মহলের দিকে। তবে রাউফিন এখনও নিরাশ ভঙ্গিতে বসে আছে, মুখশ্রী জুড়ে অনুশোচনা। সত্যি তো, সেদিনের পর থেকে সে আর কখনো মাহার সাথে যোগাযোগ করতে পারেনি। অবশ্য তার দোষী, কেননা ফোনটা সেদিন মায়ের উপর রাগ করে ভেঙে ফেলেছিল সে। আর তার প্রায় সপ্তাহ খানেক এর মধ্যেই আমেরিকা যাওয়ার দরুন আর যোগাযোগ হয়ে ওঠেনি। পার্টি অফিসের মিটিং শেষে ঘন্টা দুয়েক হলো অফিসে এসেছে নীল। এই যে চেয়ারটাতে বসে সবাই ল্যাপটপটা সম্মুখে রেখেছে, তখনই পাশে থাকা টেলিফোনের ধ্বনি মনোনিবেশ করল তার। হৃদয়ের মধ্যেখানে তৈরি হলো সূক্ষ্ম ভাঁজ। সেভাবেই ফোনটা গ্রহণ করে সে বলল, হ্যালো। ও পাশে থাকা ব্যক্তিটি কিছুটা ভীত কণ্ঠে বলল। হ্যাঁ, নীলের ভ্রুদুটি আরও কুঁচকে আসলো। তবে জবাবে সে কিছু বলার আগেই দরজায় হালকা নক করলো কেউ। নীল দ্রুত ফোন রেখে বলল, কামিন। হাতে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে ভেতরে প্রবেশ করলো গাঢ় নীল শাড়ি পরিহিত এক সুশ্রী রমণী। নীল ভ্রু কুচকে গরু গম্ভীর দৃষ্টিতে তাকালো সেদিকে। মেয়েটি প্রাণবন্ত হাসলো নীলকে দেখে। হাসির ঝলকানিতে তাকে বড় মনোহর দেখালেও নীল তাকালো না সেদিকে। মেয়েটি এগিয়ে সে আদরের স্বরে বলল, কেমন আছেন নেতা সাহেব? ভালো। এক কথায় উত্তর সারল নীল। বড্ড গম্ভীর শোনালো সে কণ্ঠস্বর। তবু মেয়েটি হেসে বলল, আপনি কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপ। বাই দ্য ওয়ে, আমি কি দাঁড়িয়ে থাকবো? নীল ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে বলল, সামনে ফাঁকা অনেক স্পেস আছে, আই থিঙ্ক সেগুলো তোমার জন্য এনাফ। তাও যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আমার কি করার? মেয়েটি এবার সত্যি সত্যি অপ্রস্তুত হলো। সে বেছে বেছে নীলের ফেভারিট কালার শাড়িটা পরে এসেছে। এমন কেউ নেই যে তাকে দেখে প্রথমবার প্রশংসা করেনি, অথচ নীল একবারও তার দিকে ঠিকমতো তাকাচ্ছে না। ব্যাপারটা অপ্রীতিকর। যাই হোক, সে নীলের সম্মুখে চেয়ারটি টেনে বসলো। শুনবেন না আমি কেন এসেছি? হুম। নীল গুরু গম্ভীর দৃষ্টিতে এক ঝলক মেয়েটির পানি চাইল। পানি মন্ত্রীর একমাত্র মেয়ে সে, দেখতে অনেকটা বাবার মতোই। গোলগাল, ফর্সা মুখশ্রী। নাম সুনেরা ইশতিয়াক ওরু। ওরু একগাল হেসে বলল, আমি আপনাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি। কালকে আমার বার্থডে তো, তাই। তাকে কথা শেষ করতে না দিয়ে নীল ল্যাপটপে কাজ করতে করতে বলল, এই ব্যাপারে কিছুক্ষণ আগেই তোমার বাবার সাথে আমার কথা। সেক্ষেত্রে নতুন করে তোমার আসার কারণটা কি জানতে পারি? ওরু অপ্রস্তুত হয়ে উঠল। মূলত নীলকে আর তার গাম্ভীর্যকে ওরুর মারাত্মক ভালো লাগে। বলা চলে নীল তার অন অ্যান্ড অনলি ক্রাশ। তাই তো বাবা বলার শেষেও একবারে সে আবার এসেছে। কিন্তু এখন কি বলবে? কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, না, আসলে আমি ভাবলাম বাবা তো অনেক বিজি থাকবে, তাই যদি বলে যায় সেজন্য আমি নিজেই এলাম। ও বুঝলাম। তো তাহলে তোমার কথা তো শেষ, তাই না? এখন তুমি আসতে পারো। ওরে বার ভ্রু কুচকে তাকালো। এমন রাফ বিহেভ তার সাথে। তবু নিজেকে সংযত রেখে হাতে থাকা গোলাপ গুচ্ছ নীলের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এগুলো আপনার জন্য। নীল সেদিকে না তাকিয়ে বলল, আই হেট রেড রোজ। ওরুর মুখশ্রী এবার সত্যি সত্যি ভূতা হয়ে গেল। এই মানুষটা রেড রোজকে হিট করে বলল নাকি চতুরতায় তাকেই বোঝালো? গড নোজ। এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল ওরু। এই তুমি চিটিং কেন করলে? আমি নিজের চোখে দেখেছি তোমার পাঁচ পড়েছে। তুমি ছক্কার দান কেন দিলে? নীরা রুমে লুডো খেলছিল তিহু, নিহিত, রাফা আর নীরা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা যখন একটু গল্প গুজবে লিপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে নিহিত দুষ্টুমি করে 5 পরা চালটা ছক্কা দিতে যেতেই তৎক্ষণাৎ দ্রুত কণ্ঠে তাকে থামিয়ে দিল তিহু। নিহিত বোকা হেসে বলল,
একটু দেখছিলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। তুমি তো দেখছি অনেক মেধাবী, পুরো তীক্ষ্ণ বাজ পাখির মতো চোখ তোমার। পাম কমায় দাও ব্রো, আগে যে মিথ্যা চালটা দিয়েছো সেটা সংশোধন করো। এমা, তুমি জানো না, একবার ভালো কিছু করলে সেটা বদলাতে হয় না। কি হলো রাফা, বলিস না কেন? এদিকে রাফা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। নিহিত কথাটা বলতেই হুশ করে উঠল সে। অবস্থা বেগতিক দেখে নিহিত দ্রুত বুকা হেসে চাল বদলালো। এবার আসছে পথে। তার জবাবে নিহিত কিছু বলার আগে রুমে প্রবেশ করে আসমা বেগম। তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বৌমণি, তোমাকে নীল বাবা ডাকছে। নীলের কথায় রাফা আর নিহিত দুষ্টু হেসে তাকায় তিহুর দিকে। লাজুক তিহু কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠে, তুমি যাও, আমি একটু পরে আসছি। সঙ্গে সঙ্গে আসমা বেগম তীব্র বিরোধিতা করে বলে ওঠেন, না না নীল বাবা, তোমাকে এক্ষুনি যেতে বলেছে। আসমা বেগমের কথা শেষ হতে না হতেই নিহিত আর রাফা তার কথার পুনরাবৃত্তি করে একসঙ্গে বলে ওঠে, না না না, নীল বাবা তোমাকে এখনই যেতে বলেছেন। ব্যাস। তিহুর ফর্সা মুখশ্রী লাজে রাঙ্গা হয়ে ওঠে। তা দেখে রাফা গুনগুনিয়ে গান গেয়ে বলে, তার গানে তিহু কিছুটা রাগ দেখানোর ভঙ্গিতে বলে, রাফু, রাফা মুচকি হেসে বলে, তোমার আর ড্রামা করতে হবে না, যাও। দেখছো না আমার ভাইয়াটা এসে তোমার খোঁজ করছে, যাও যাও, দ্রুত যাও। তিহু আর এক সেকেন্ড দাঁড়ায় না, দ্রুত পায়ে প্রস্থান করে সেখান থেকে। তার যাওয়ার পানি চেয়ে রাফা আর নিহিত একে অপরের দিকে তাকে শব্দ করে হেসে ওঠে। রুমে এসে দেখা মেলে না নীলের। তিহু ভ্রু কুচকে চারিদিকে নজর বোলায়, তবে কোথাও নেই নীলের অস্তিত্ব। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দও শোনা যাচ্ছে না। তাহলে কি আসমা বেগম থেকে বোকা বানালো? কিন্তু এতে ওনার লাভ কি? তিহু বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই তার অনুভূত হলো ছাদ খোলা ব্যালকনিটায় কারো অস্তিত্ব। সে বুঝতেই পারে হয়তো সেখানেই আছে নীল, তাই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায় সে। ব্যালকনিতে এসে তিহু দেখতে পায় নীল পেছন ঘুরে দাঁড়িয়ে। সে কী করছে বুঝতেই তিহু একটু এগিয়ে যেতে সঙ্গে সঙ্গে গা গুলি আসে তার। দ্রুত 2 কদম পিছিয়ে সে বলে, আচ্ছি, আপনি সিগারেট খান? ফাত্তু। তিহুর কণ্ঠে অপ্রস্তুত হয়ে পেছনে তাকায় নীল। দ্রুত হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে বলল, হোয়াটস প্রবলেম? বলে সে এগোতে গেলে তিহু সঙ্গে সঙ্গে আরো কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, একদম আমার এখানে আসবেন না, সরুন বলছি। যাচ্ছি, আপনি সিগারেট খান, আসবেন না আমার এখানে। নীল তার কথার তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হোয়াটস রং? তুমি তখন থেকে সিগারেট সিগারেট বলছো কোনটাকে? ইটস সিগারেট নট সিগারেট, দিস ইজ মাচ মোর কজলি। তিহু নাক সিটকিয়ে বলে, গু তো গুই, সেটা মুকেশ আম্বানির টয়লেটের হোক অথবা পাবলিক টয়লেটের, একই তো কথা। তিহুর এমন কথায় নীল দ্রুত এগিয়ে আসে তার দিকে। সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে তিহুর সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে লেগে পড়ে। আর নীল নিজের ডান হাতটা তিহুর পেছনের দেয়ালে শক্তপোক্তভাবে রেখে বলে, টেস্ট করবে নাকি? আসলে কেমন করলে করতে পারো। সে নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে, দেখো এখনো ফ্লেভার লেগে আছে। তিহু এবার লজ্জায় মিয়ে পড়ে। বাম দিকে থাকা নীলের হাতটা নিজের ক্ষীণ শরীরের সর্বশক্তিতে সরে দিয়ে চলে যেতে যেতে বলে, নট ইন্টারেস্টেড। নীল অপ্রস্তুত থাকায় সহসা ভারসাম্য হারায়। তবে পরক্ষণে তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সেটা আমি জানি, ইন্টারেস্টেড কি নট ইন্টারেস্টেড। তিহু তার কথায় কান দেয় না। দ্রুত রুমে এসে সোফায় বসতে যেতেই দেখতে পায় সেখানে একটা মোড়কজাত কিছু। দেখে তো মনে হচ্ছে শাড়ির প্যাকেট, কিন্তু নীল শাড়ি এনেছে কার জন্য? তার জন্য কি? এমনই হাজারটা প্রশ্ন মাথায় ঘূর্ণি পাক চলাকালে নীল এসে দাঁড়ায় তার পাশে। তিহুর অবাক দৃষ্টি দেখে বলে, এতটা শক্ট হওয়ার কিছুই নাই, অ্যাটস ফর ইউ। তিহু তার দিকে ঠিক তেমন দৃষ্টি রেখে বলে, আমার জন্য কেন? কাল একটা প্রোগ্রাম আছে আর সেখানে তুমি আমার সাথে যাবে। দেখুন তো, এই ঝুমকাটা পারফেক্ট তো না? তিহুর কণ্ঠে হাতে ঘড়িটা পড়তে পড়তে এক ঝলক তার দিকে তাকায় নীল। সঙ্গে সঙ্গে দৃষ্টি আটকে যায় তার নিষ্পলক চেয়ে থাকা ডার্ক
ব্লু কালার শাটিন শাড়ি পরিহিত খোলা চুলের অপরূপাটির পানে। এদিকে নীলের দেওয়া শাড়ির সঙ্গে কোন ঝুমকাটা পরলে ভালো লাগবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল তিহু। অবশেষে বহু কষ্টে একজোড়া পাথরের ঝুমকা পছন্দ হয় তার, তবে সেটা শাড়ির সাথে ম্যাচ করবে কিনা তাই নিয়েই পড়েছে আরেক চিন্তায়। না পেরে শেষমেশ নীলের কাছে প্রশ্নটা করে ফেলল সে, তবে প্রশ্ন করে পড়েছে আরেক বিপাকে। নীল প্রশ্নের জবাব না দিয়ে বরং হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তিহু মুখ কুচকে বলে, এই যে মিস্টার, আপনি কি বলবেন নাকি আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো? তার কণ্ঠে যেন ধ্যান ছুটল না, বরং দৃষ্টিতে ঠিক আগের মতোই মুগ্ধতা রেখে ঘুর লাগা কণ্ঠে সে বলল, অ্যাবসোলুটলি গর্জিয়াস। তিহু নীলের এমন কথায় ভ্রু কুচকে বলল, মানে? ধ্যান ভাঙল নীলের। বুঝলো এতক্ষণ কিভাবে আহাম্মকের মতো চেয়েছিল সে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে দ্রুত হাতে ঘড়িটা পরে নিল। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই বেড়ে গেল রুম থেকে। তার এমন কর্মকাণ্ডে তাজ্জব বনে গেল তিহু। এক হাত কোমরে রেখে বোকা দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বলে উঠল, এই লোক এমন করলো কেন? রেডি হয়ে সে ঝুমকোটা পরে নিজে এসেছে তিহু। সুদীর্ঘ ক্যাশফ্রাজকে আবদ্ধ করেছে ফ্রান্স বেনুনির বন্ধনে। বেনুনিটা তার হাঁটুর নিচ অব্দি এসে পড়েছে। সামনের কিছু চুল কার্ল করা, বেবি হেয়ারগুলো কপালের উপর খেলা করছে। নীল সোফায় বসে তার অপেক্ষা করছিল। তিহুকে সিঁড়ি বেয়ে নামতে দেখেই ভেতরের হৃদযন্ত্রটা ফের দামামা শুরু করলো তার। বুকের বাঁ পাশে হাত রেখে হৃদযন্ত্রটাকে ধিক্কার জানিয়ে সে মনে মনে বলল, স্টপ জাম্পিং লাইক দিস স্টুপিড। তিহু নিচে আসতে তাকে ঘিরে ধরল মির্জা সাইমা, রাফা আর রুমিনারা খান। পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা। রুমিনারা খান দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, এত সেজে গুজে কি বরের সাথে কোথাও যাওয়া হচ্ছে নাকি? রুমিনারার কথায় মুগ্ধ হাসল তিহু। এই মানুষটা অমায়িক, যেমন দারুণ ব্যবহার তেমন আদরে তার স্বভাব। তিহু ভেবে পায় না এত দারুণ একটা মানুষের গর্ভে কিভাবে ওই মুন্নির মতো একটা চুন্নি জন্মাতে পারে। সে লাজুক কণ্ঠে বলল, তেমন কিছু না ফুপ্পি, ওই আসলে একটু। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রুমিনারা ফের বলল, থাক থাক, বুঝি বুঝি, ওই সব দিন আমরাও পার করে এসেছি। কি বলো ছোট ভাবি? মির্জা সাইমা হেসে তিহুর দিকে এগিয়ে এসে বললেন, থাক না রুমি, দেখছিস না মেয়েটা কেমন লজ্জায় লাল হয়ে উঠছে। অতঃপর তিনি নিজের চোখ থেকে একটুখানি কাজল নিয়ে তিহুর গণ্ডদাসে নিজ বরাবর লাগিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি দারুণ লাগছে আমাদের পরিটাকে, কারো নজর না লাগুক। দেখে তোমরা সরো তো, সেই তখন থেকে ঘিরে রেখেছে। আমাকে একটু দেখতে দাও না। এক প্রকার তাদের দুজনকে ঠেলে তিহুর কাছে আসলো রাফা। তার দিকে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, মাশাল্লাহ বৌমনি, তোমাকে পুরোই ফেরি লাগছে, কি দারুণ। রাফার কথায় ধন্যবাদ। তাদের এমন কথনের মাঝেই নীল অধৈর্য কণ্ঠে বলল, তোমাদের গসিপ কি শেষ হয়েছে? লেট হয়ে যাচ্ছে আমার। তার এমন কথায় রুমিনারা মুখ বাঁকিয়ে বললেন, তোর বউকে কি আমরা রেখে দিচ্ছি বাবু? আহ জ্বালায়, একটু সুন্দরী বউ বিয়ে করে না জানি কি ভাবছে। যাও তো নুরাইন মা, তোমার অধৈর্য বরের কাছে যাও। তিহু এবার সত্যি সত্যি লজ্জায় পড়ল, তবে তাতে কোনো হেলদোল নেই নীলের। সে এগিয়ে যেতে যেতে বলল, দ্রুত আসো নূর। আগতা তিহু সবাইকে বোকা হেসে বিদায় জানিয়ে এগিয়ে চলল নীলের পিছু পিছু। তারা বেরিয়ে যেতেই রাফা সেদিকে তাকিয়ে মন খারাপের সুরে বলল, ইস, বৌমনি কি ভাগ্য, কি সুন্দর সব জায়গায় ভাইয়ার সাথে ঘুরে বেড়াতে পারছে। তার কণ্ঠে হতাশা স্পষ্ট। তার শুনে রুমিনারা হেসে বললেন, আহারে, আচ্ছা এক কাজ করি রাফু, তোকেও বিয়ে দিয়ে দেই, তখন তুইও বরের সাথে সারাদিন ঘুরতে পারবি, পড়াশোনা আর করা লাগবো না। আজকেই আমি আপার সাথে কথা বলি, কি বলিস? রাফা আনমনে ছিল, তাই রুমিনারার কথা ভালোভাবে না শুনে সে বলে উঠল। তার কথায় চাপা হাসলো রুমিনারা আর মির্জা সাইমা। মির্জা সাইমা তার মাথায় আলতো চাপড় দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বললেন, পাগলি একটা। তারা চলে গেলেন। এদিকে 2 তলার করিডোর দিয়ে নামছিল নিহিত। আর রাফা, মা আর ছোট ফুপ্পির এমন কথায় রীতিমতো হুচট খেল সে। রাফার উপর রাগও হলো দারুণ। গাধিটা কি শুনেছে? ছোট ফুপ্পি তাকে কি বলেছে?
সে দ্রুত পায়ে নিচে এসে রাফার মাথায় সজোরে থাপ্পড় দিয়ে বলল, এই গাদি, ছোট ফুপি তোকে কি বলেছে শুনেছিস? ততক্ষণে হুঁশে এসেছে রাফা। বুঝেছেও কিছুক্ষণ আগে রুমিনারার বলা কথাটা। নিজে লজ্জা পেলেও নিহিতের এমন গাটটা সহ্য হলো না তার। রেগে গিয়ে বলল, হ্যাঁ শুনেছি আর বুঝেছিও। আমার বিয়ের কথা বলেছে, তো এতে মন্দ কি? এমনিতেও কোথাও ঘুরতে পারি না, একটা সুন্দর দেখে হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব আর সারা দিন ঘুরে বেড়াবো। রাফার কথায় হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো নিহিতের। দাঁতে দাঁত চেপে সে বলল, কি বললি, আরেকবার বল। বলেছি আমি বিয়ে করতে তার কথা শেষ করতে দিল না নিহিত। দুই হাতে রাফার গোলুমুলু নরম দুই বাহু চেপে ধরে বলল, চুপ! আর একবার ওই কথা বললে জানে মেরে দিব তোকে। অষ্টমী, একেবারে জানে মেরে দিব। বলে এক প্রকার ঝাড়ে মেরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ধূপ ধাপ পায়ে মহল থেকে বেড়ে গেল নিহিত। রাফা বোকা দৃষ্টি মিলে সে থাকলো সেদিকে। বুঝলো না এই ছেলের হঠাৎ হলোটা কি। দীর্ঘ এক জার্নি শেষে গাড়ি এসে থামলো আলোক সজ্জিত এক বিলাসবহুল ভবনের সামনে। সন্ধ্যা গাঢ় হয়ে রাত ঘনীভূত। ঘড়ির কাঁটায় হয়তো বা 7টা কি 8টা। সাধারণত জন্মদিনের অনুষ্ঠানগুলো রাত 12টায় সংঘটিত হলেও অরুর ক্ষেত্রে সেটা ভিন্ন, কেননা তার জন্মদিন ছিল গতকাল আর আজকে সেটার পোস্ট বার্থডে সেলিব্রেশন। তিহু গাড়ি থেকে নামলো। ভবনের বাইরে স্ট্রিং লাইটের বিবিধ আলোক রোশনির ঝলকানি। অদূরে মিষ্টি হাওয়া ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে শাড়ির আঁচল। অদ্ভুত অনুভূতিতে চরমরে উঠছে ভেতরটা। সে নামার মুহূর্ত কয়েকের মাঝেই গাড়ি থেকে নামলো নীল। তার পরনে তিহুর সাথে ম্যাচ করেই ডার্ক ব্লু কালার ফর্মাল ড্রেস। লুকটাকে মাশাআল্লাহ মারাত্মক সুদর্শন লাগছে। বিশেষ করে তার নীল চক্ষুদয় অত্যাধিক আকর্ষণীয়। তিহু আর চোখে তার দিকে তাকালো। পরক্ষণে সে অনুভব করলো লোকটা তার পাশে এসে দাঁড়িয়েছে। সে কিছু বলার আগেই নীল নিজের বাহু দ্বারা তার ক্ষীণ বাহু আঁকড়ে ধরল। আর নীলের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অনুভূত হতেই হৃদযন্ত্রটার নৃত্য বেগতিক হলো তিহুর। শুকনো একটা ঢুক গিলে এক ঝলক মাথা তুলে নীলের পানে তাকালো সে। উচ্চতায় তিহু নীলের কাঁধ বরাবর, তাই লোকটাকে দেখতে সামান্য মাথা উঁচু করা লাগে তার। তবে অদ্ভুত ব্যাপার হলো এমন ঘনিষ্ঠতায় তিহু লজ্জায় আরক্ত হয়ে উঠলেও অপর প্রান্তে মানুষটার কোনো হেলদোল নেই। অনুভূতি শূন্য মুখশ্রীতে সম্মুখে তাকিয়ে আছে সে। তিহু সামান্য মুখ বাঁকালো। নীল সেদিকে না তাকিয়ে বলল, লজ্জায় লাল টমেটো হওয়ার দরকার নেই, অভ্যাস করে ফেলো। মানে? তীব্র কৌতূহলে প্রশ্নটা করলো তিহু। তবে নীল কোনো জবাব না দিয়ে হাঁটা শুরু করলো ভবনটির উদ্দেশ্যে। অরু সে তখন থেকে বন্ধুদের সাথে গল্প করছে আর বারংবার প্রধান দরজার দিকে তাকাচ্ছে, অপেক্ষা একজনেরই। সে সহ এখানকার সব মেয়েদের স্বপ্নের পুরুষ ওয়াহাজ খান নীল। অরুর এমন অবস্থা দেখে তার বান্ধবী রুহি বলল, ট্রাস্ট মি অরু, নীল স্যার আমার, ইভেন ঐশী, ঋদ্ধিমা, শ্রেয়সী ওদেরও ক্রাশ। আর এমনিতেই উনি ন্যাশনাল ক্রাশ ভাই। এমন কোনো মেয়ে আছে যে প্রথমবার তাকে দেখে ক্রাশ খায়নি? বাট তোর মতো এত আকুপাকু। অরু দৃষ্টিজোড়া প্রধান দরজায় নিবদ্ধ রেখে বলল, আমার ক্ষেত্রেটা ভিন্ন, তোরা বুঝবি না। তার কথা শেষ হতে না হতেই ভবনে প্রবেশ করলো নীল। তবে তাকে দেখে মুগ্ধ হওয়ার পরিবর্তে চোখ কুঁচকে আসলো অরুর। কারণ একটাই, তার বাহুতে আবদ্ধ থাকা সুশ্রী রমণীটি। নিঃসন্দেহে সে ভুবন মোহিনীর সৌন্দর্যের অধিকারিণী। তবে আপাতত অরুর দৃষ্টিতে তাকে একদমই সুন্দর লাগছে না। অরুর সযত্নে হাস্যোজ্জ্বল মুখাবয়ব অন্ধকারাচ্ছন্ন হলো। ঠিক তখনই তার সামনে উপস্থিত হলো নীল। সামান্য হেসে তাকে উইশ করলো। অরু ওভাবেই থ্যাঙ্কস বলে ভাবলো জিজ্ঞাসা করবে এই মেয়েটাকে। তার আগেই নীল নিজ থেকে বলল, মিট মাই ওয়াইফ মিসেস নুরাইন ওয়াহাজ খান। সঙ্গে সঙ্গে যেন অরুর মাথায় আকাশ ভেঙে পড়ল। বজ্রপাত হলো ঠিক কাছে পিঠে কোথাও। আশেপাশে হাজারটা কথোপকথন থেমে গেল। তিহু তাকে উইশ করেছে, তবে সেটা হয়তো কর্ণকুহরে পৌঁছায়নি তার। ঠিক তখনই সেখানে হাজির হলো পানিমন্ত্রী ইশতিয়াক চৌধুরী। নীলকে দেখে সামান্য হাসলেও তিহুকে দেখে যেন সে খুশি হতে পারল না। নীল একইভাবে তার সাথে তিহুর পরিচয় করে দিতেই তিনি এক ঝলক মেয়ের দিকে তাকালেন।
ওরও এখনো সেই স্তব্ধ স্থবির দৃষ্টিতে চেয়ে আছে। একমাত্র আদরের মেয়েকে এমন অবস্থায় দেখে যেন সহ্য হলো না ইশতিয়াক চৌধুরীর। তিনি নীলের ব্যাপারে ওরুর মনোভাব সম্পর্কে অবগত, সেজন্যই তো তিনি চেয়েছিলেন আজ এই পার্টিতে নীলের কাছে অরু আর তার বিয়ের প্রস্তাব রাখবেন। তবে নীল যে সেই পরিকল্পনায় পানি ঢেলে নিজের বউ নিয়ে উপস্থিত হবে এটা কে জানতো। জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না। গভীর এক পৌরুষ কণ্ঠে ধ্যান ছুটে গেল মাহার। কণ্ঠটা ভেসে আসছে পাশের বিল্ডিং এর ব্যালকনি থেকে। মাহা দ্রুত পাশে পড়ে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে কে এক অদৃশ্য টানে হুড়মুড়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার ব্যালকনির সম্মুখেই ঠিক বিপরীত পাশের ব্যালকনিটাতে বসে গিটার হাতে এক মনে এদিকেই তাকে গানটা গাইছে রাউফিন। রাউফিনকে দেখে অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করে মাহা। সে এখানে কি করছে? প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই দৃষ্টিজোড়া বড় হয় তার। তাকে দেখে মুচকি হাসে রাউফিন। গিটারটা পাশে রেখে রেলিংয়ে হাত শক্তপোক্তভাবে ধরে গা ছাড়া ভাবে বলে, কি ভেবেছিলে তুমি অ্যাড্রেস না দিলে আমি কখনো তোমায় খুঁজে পাবো না? ইউ আর টোটালি ক্লার্স অ্যাবাউট মি মাই সুইট ডার্লিং। মাহা ভ্রু কুচকায়। রাউফিন ফের বলতে শুরু করে, ডোন্ট ওয়ারি, তোমাকে বউ বানিয়ে তবে আমরা একসঙ্গে বাসায় উঠবো। ততদিন না হয় আমিও এই ফ্ল্যাটটাই থাকি, কি বলো? মাহায় বাড়তে এতে উঠল যেন। লিসেন রাউফিন, তুমি যে পাগলামিগুলো করছো না, এগুলোতে কোনো লাভ হবে না। আর কি বললে তুমি? তুমি এই ফ্ল্যাটে থাকবে? ট্রাস্ট মি, তুমি এখানে থাকলে আমি কালকে এখান থেকে চলে যাব। ভার্সিটি গিয়ে হলে থাকার ব্যবস্থা করব। তবুও তোমার বিপরীত বিল্ডিংয়ে কখনো থাকবো না। বলে সেখান থেকে চলে যায় মাহা। সশব্দে আটকে দেয় ব্যালকনির সঙ্গে লাগোয়া রুমের দরজাটা। রাউফিন ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। সে জানে হয়তো পুরাতন রূপে তার প্রেয়সীকে ফিরে পেতে অনেক অপেক্ষার প্রহর গুনতে হবে তাকে। তবে সে রাজি। জীবনের শেষ নিঃশ্বাস অব্দি অপেক্ষা করতে রাজি সে। পার্টির পরিবেশ থমথমে, আনন্দ উল্লাস মাটি করে দিয়েছে নীল খান একা হাতে। তবু উপস্থিত সকলকে তো আর নিজের মনোভাব বুঝতে দেওয়া চলে না। তার উপর এখানে উপস্থিত সবাই তাদের অতি পরিচিত, বাবার ফ্রেন্ডের ও তাদের ছেলে মেয়ে। তার উপর নিজের বন্ধু মহল তো আছেই। তাদের সামনে নিজের নাক কান কোনো মতেই কাটতে পারবে না অরু। তাই এক প্রকার হাসি খুশি থাকার অভিনয়ে ব্যস্ত সে। তাদের পার্টির মূল আকর্ষণ ছিল উপস্থিত কাপলদের স্লো ডান্স। এটার আয়োজন ওরা নিজে করেছিল। ভেবেছিল নীল যেহেতু একা, তাই হয়তো পার্টনার হিসেবে সে জয়েন করতে পারবে। তবে তখন কি আর জানা ছিল যে নীল নিজের সহধর্মিণীকে নিয়ে হাজির হবে? যাই হোক, অবশেষে ডান্সের জন্য সে নিয়ন আলোক পরিবেশের তৈরি করা হয়েছে। কাপলরা সবাই নিজ নিজ পার্টনার নিয়ে উপস্থিত সেথায়। শুধুমাত্র নীল আর তিহু দূরে বসে আছে। তিহু কোনো মতেই ডান্স করতে চায় না, কেননা তার ভালো করে জানা ডান্সের বাহানায় নীলের বেশ কাছাকাছি চলে যাবে সে। আর এই মানুষটা মাদকের থেকেও ভয়ঙ্কর। কখন যে তিহুর ঘুর লেগে যাবে আর ঘটবে ভয়ালো কাণ্ড, আল্লাহ মালুম। না বাবা, কোনো মতেই কোনো রিস্ক নিতে চায় না সে। তবে কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। তার অবস্থা হয়েছে তেমন। এই যে সে ডান্স করতে চায় না, এই সুযোগে কতগুলো ছ্যাঁচড়া মেয়ে এসে নীলকে নিজের পার্টনার হিসেবে অফার করছে। দেখেই মেজাজ বিগড়ে গেল তিফুর। মেয়েগুলোকে নীলের পাশ থেকে এক প্রকারে ঝটকা মেরে সরিয়ে দিয়ে নীলকে টেনে ডান্স প্ল্যাটফর্মের কাছে নিয়ে যেতে যেতে বলল, বাড়ি চলুন, আপনার নজর কাটানোর ব্যবস্থা করতে হবে। আশেপাশে শাকচুন্নির উৎপাত বেড়েছে ইদানিং। পুরো ঝাঝালো শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটাবো। তো এদিকে কোথায় যাচ্ছ? ডান্স করতে। সিরিয়াসলি? তুমি না বললে তোমার প্রবলেম হবে? প্রবলেম আপাতত চাঁদের দেশে। হ্যাঁ। নীল বাঁকা হেসে তাকালো তিহুর দিকে। মেয়েটাকে এমন হিংসায় জ্বলতে দেখলে বেশ লাগে তার। সেভাবে এই ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান রেখে নীল বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ পর আপনার কলিজা পোড়াবো, সেই গন্ধই আগে থেকে পাচ্ছেন আপনি। নীল আর কোনো কথা বলল না, স্রেফ মুচকে হাসলো। স্ট্রিং লাইটের মৃদু আলো আধারের সন্ধিক্ষণের মাঝে কয়েকজোড়া কপট কপটে নিজের সঙ্গীকে আঁকড়ে দাঁড়িয়ে। সাউন্ড সিস্টেমে হঠাৎই বেজে উঠল অ্যানিম্যাল মুভির জনপ্রিয় গান।
पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा, तूने छुआ जख्मों को मेरे, মারহাম মারহাম নীল पे লাগা। গান বাজতেই নীল নিজের এক হাত দেহর সারে ঢাকা আবরণ ভেদ করে তার পাতলা কোমরে রাখল। উন্মুক্ত কোমরে নীলের এমন শীতল স্পর্শে তীব্র গতিতে কেঁপে উঠল দেহ। নীল মুচকি হেসে কাছে টেনে নিল তাকে, তার এক হাত নিয়ে নিজের প্রশস্ত কাঁধটাতে রাখল। শুরু হলো কপত কপতের এক মনোমুগ্ধকর স্লো ডান্স। সকলে ব্যস্ত নিজেদের সঙ্গে নিকে নিয়ে। এদিকে নীল নিবিড় দৃষ্টিতে চেয়ে আছে তিহুর পানে, আর তার ঘায়াল করা দৃষ্টিতে লজ্জায় লাজুক লতার ন্যায় নুয়ে আসছে তিহু। নীলের গলার ধারে থাকা হাতটা দিয়ে সর্বশক্তিতে খামচে ধরল তার কলারটা, যার দরুন নখের সামান্য আঁচড়ে লালচে হলো নীলের ফর্সা কাঠটা। তবে তাতে কোনো রূপ হেলদুল দেখালো না নীল। সে ডুবে আছে মুগ্ধতার এক মহাসমুদ্রের অতল স্পর্শে। সেই সমুদ্রের গভীরতম স্থানে বিচরণ করছে সে। ডান্সটা এতক্ষণ বেশ চলছিল, স্লো পারফরম্যান্সের অনুভবে ডুবে আছে সবাই। হঠাৎই গানের লাইনে অনুসারে पहले भी मैं तुमसे मिला हूँ লাইনটির পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে জোরে ইনস্ট্রুমেন্টের সাউন্ড বেজে উঠল। ডান্স অনুযায়ী নীল তিহুকে সবেগে নিজের কাছে টেনে দ্রুত ঘুচে ফেলল। সঙ্গে সঙ্গে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। তিহুর ব্লাউজের পেছনের দুইটা হুক পরপর খুলে গেল। উন্মুক্ত হলো ফর্সা পিঠটা। তিহুর শ্বাস যেন আটকে আসছে। ভয়ে লজ্জায় চোখ কুটোর থেকে বের হয়ে আসার উপক্রম। উপান্তর না পেয়ে সে দ্রুত নিজেকে নীলের প্রশস্ত বক্ষদেশে লুকিয়ে গুমড়ে উঠল। শক্ত হাতে চেপে ধরল তার পোশাক। তার চাপা আর্তনাদ কর্ণকুহরে পৌঁছাতে অপ্রস্তুত হয়ে উঠল নীল। আর আগে কখনো তিহুকে এমন আরক্ত হতে দেখেনি সে। তাহলে আজ হঠাৎ কি হলো? ব্যতিব্যস্ত কণ্ঠে নীল বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।